তুমি মানো বা না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যে হয়ে যাবে না? হাফিজুর চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিল খানায় প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আবরার। মুহূর্তেই টি টেবিল ভেঙে গড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্তপোক্ত হাতের পিঠেও ঢুকে গিয়েছে এক টুকরো গাছ। সেখান হতে গলগল করে বেরোচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে একটুও বিচলিত দেখালো না হাফিজুরকে, যেন তিনি নিজ সিদ্ধান্তেই অনড়। এই মুহূর্তে নীতি মারা গেলেও তিনি দমে যাবেন না। আতিয়া বেগম আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই, আর না আছে ছেলেকে শান্ত করানোর শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলেই ঘোষিত করে, যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবার নিজের রক্তমাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাকে মানি না, কবুল বলিনি। চালাকি করে কাবিননামায় সাইন করিয়েছেন আপনি দাদাভাই। নড়ে চড়ে বসে হাফিজুর, যেন সে এই জবাবেরই অপেক্ষায় ছিল। ধপধপে ফর্সা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে বাধ্য তুমি, চালাকি করেছি, তবে চুরি করিনি। পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরে। এটা তোমাদের কেবিনের কাগজ, এখানে স্পষ্ট তুমি। বাকিটা শেষ করতে পারে না হাফিজুর। আবরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আশ্চর্য বনে যায় হাফিজুর, শক্ত কণ্ঠে বলে, আবরাব, কি করলে তুমি এটা? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয়। হাফিজুরের চোখ রেখে বলে, এবার আর বলতে পারবে না সে আমার বউ। ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর রাগান্বিত স্বরে বলে, মেয়েটিকে আমি আমার কাছেই রাখবো, তোমার বউ পরিচয়ে ঝামেলা চুকাতে দেব না। মানতেই হবে তোমার বিয়েটা ছেলে খেলা নয়। আবরারও দাঁড়িয়ে পড়ে। দাদার থেকেও দ্বিগুণ তেজি স্বরে বলে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে। দরজা খোলা আছে। ব্যাস, আবরার তাসনিম বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির চৌকাট পেরিয়ে। একবার পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পেত আতিয়া বেগমের কন্দনরত মুখশ্রী, দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো। আবরার চোখের আড়াল হতেই হাফিজুর চৌধুরী ধপ করে বসে পড়ে সোফায়। এক হাত চোখের উপরে রেখে হু হু করে কেঁদে ওঠে। কলিজাখানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি। ছেলে গত হয়েছেন 12 বছর হবে। তখন আবরারের বয়স ছিল 9 বছর এবং অহনা ছিলেন আতিয়ার গর্ভে। সেই থেকে হাফিজুর চৌধুরী 2 হাতে আগলে রেখেছেন আবরার আর তার মা আতিয়া বেগমকে। কখনোই এতটুকু দুঃখ তাদের পেতে দেয়নি। চাওয়ার আগেই হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র ছোট ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকা শহরে গড়েছেন বিশাল অট্টালিকা। বড় ছেলে এবং মেঝে ছেলের সাথে সম্পর্কে ছিন্ন করেছেন। আতিয়া বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট, হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনুনয় সুরে বলে, বাবা আবরারকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেদিন ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। সত্যি কি তাই? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর চলে গেল। আবরারের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি, তাকে ঠকায়নি। 8 বছরের পাল্টে গিয়েছে অনেক কিছুই। হাফিজুর চৌধুরী আর বেঁচে নেই। আবরারকে হারানোর শোকে বছর 2 পরেই পরকাল গমন করেছেন। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিল, তখন তার মেজ ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিলেন সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করা বাবার পা জড়িয়ে। দম বের হওয়ার আগে হাফিজুর চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন, শেষবেলা আবরাবের মুখখানা দেখতে পারলাম না, আর তুলতুলকে তোমরা দেখে রেখো। আবরাবের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম। ঘুমের ঘরে অনুভব করে ঠান্ডা একটা জিহ্বা চেটে দিচ্ছে তুলতুলে গোটা মুখ, যেন জিহ্বার মালিক জাগাতে চাইছে তাকে। ডিসেম্বরের মাঝামাঝি, হাড় কাঁপানো শীতে পড়েছে। এমন সময় সাধের ঘুমের ব্যাঘাত ঘটালে নিশ্চয়ই ভালো লাগবে না। তুলতুলেরও
ভালো লাগলো না। মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতেই উদ্যত হয়, তবে জিব্বার মালিকের জন্য পারে না। সে যেন পণ করেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে তুলতুলকে। পিটপিট করে চোখ খুলে তুলতুল কপাল কুঁচকে বলে, অ্যানি, ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটি মালিকের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে থামল, যেন সে বুঝতে পারলো তার উপস্থিতি টের পেয়েছে মালিক। আর জ্বালাতন করা ঠিক হবে না, তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেঁষে শুয়ে পড়ে। হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। মিমিও আওয়াজ তুলে কিছু একটা বোঝানো যেন। তুলতুল পাশ ফিরে অ্যানের উপরে একটা হাত রাখে, শান্ত হয় এবং মুহূর্তের মধ্যে সেও ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানে দুজনই চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখেই কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানা এদিকে ওদিকে ছোটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে যে। তুলতুলেরও ভয়ে বুক কাঁপছে। গভীর ঘুমেছিল, হঠাৎ পানির ঝাপটা আসলে সময় লেগেছে তার সামলে উঠতে। যখনই বুঝতে পারে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জুবুথুবু হয়ে গেছে, তখন বড় বড় নয়নের সামনে তাকায়। তিতি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তুলতুল চোখ নামিয়ে শুকনো ঢোক গিলে, মুখসহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে। কম্বলখানা চুপচুপে ভেজা। অ্যানি ছোটাছুটি থামিয়েছে, ঠান্ডা লাগছে বোধ হয়, তাই তুলতুলের কোলে এসে গুটিসুটি মেরে বসে আছে। তুলতুল নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতেই ঠান্ডা সহ্য হয় না তার, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। এমন আধিক্যতা সহ্য না হয় তিথির, তাই মুখ বাঁকিয়ে বলে, মেলোড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। তুলতুল অ্যানির শরীরে নজর রেখেই বলে, ডাকলেই পারতে, এইভাবে ভিজিয়ে কেন দিলে? এবার শুকবে এই ভেজা কম্বল তোষক। তিথি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে। এলোমেলো জিনিসগুলো গুছিয়ে রাখতে রাখতেই জবাব দেয়, আম্মু বলল না উঠলে পানি মারতে, তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না। তুলতুল পাল্টা কোনো কথা বলে না। এর সাথে কথা বললে কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানাকে কোলে নিয়েই বিছানা ছাড়ে। রুম থেকে বের হতে উদ্যত হলেই তিথি বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রেখে যা, বাইয়া আসছে বাড়িতে, তার সামনে পড়লে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসবে, আর তুইও লুকিয়ে থাকবি। তিথির কথা কানে তুলে না তুলতুল। তুহিন খুব ভালো, সে তুলতুলের অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না এটা নিশ্চিত সে। তুলতুল নাম অনেকেরই পছন্দ হয়নি, তাই আদ্রিতা দিলাম। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বলেন আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গুলোচ্ছে তার, মাছ মাংস খেতে পারছে না, মাথা ঘুরিয়ে বারংবার বমি আসছে। বয়স তার 35 ছুঁয়েছে। চেহারা জৌলুস কমে এসেছে, চোখের নিচে কালি, দু একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতেই থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তার বউ খুব একটা ভালো চোখে দেখেন না আতিয়া বেগমকে। সুযোগ পেলেই কটাক্ষ করতে ভোলে না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে, বলবে বলবে করেও বলা হয়নি। আজকে কপাল কুঁচকে বলেই ফেলে, কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরেছে, এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গেল, এই সুযোগ কার সাথে শুয়েছিলে? বড় ভাবির কথার কোনো প্রতিক্রিয়া করে না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন, তখন বাবা ভাই বহুবার বলেছিল আতিয়া নতুন করে জীবন কর, এভাবে দিন যাবে না। আতিয়ার মন গলাতে পারেনি। সম্পর্ক ছিন্ন করেছিলেন বাবা ভাইয়ের সাথে। তা ছিল হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই। বারংবার এগিয়ে আসেন ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে আতিয়া বেগম মানুষ নাকি অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বেন না, যেন পণ করেছেন। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বলেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখেছো না? দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি? কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন রাজিয়া বেগমকে। কি অবলীলায় বলে ফেললো কথাগুলো।
তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারতো না কেউ। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের কথাগুলো সে শুনেছে, অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে। ভাবি, এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিতাকে হতাশ করে দিয়ে চুপ থাকে আতিয়া। চোখ দুটো টলমল করে ওঠে ওর। রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় এবং কাটকাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না। তিনি ফুলের মতো পবিত্র। আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তেড়ে আসে আদ্রিতার দিকে, উচ্চ স্বরে বলে, কে কেমন আমি জানি না, দুটো চোখে সব তো দেখি। পাশের বাড়ির আফজালের ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি। নিহাত আমরা ভালো মানুষ, তাই চুপ করে থাকি। অ্যানি মিউ মিউ আওয়াজ তোলে, যেন সে বুঝতে পেরেছে মহিলাটি আদ্রিতাকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে। বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবাতে দিব না। আর তুইও বা কি বোঝাবি, তুইও তো বিধবা। আতিয়া বেগমও দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করছে তাই। এতক্ষণের এত কথা তার গায়ে না লাগলেও এবার পরিচয় লিখেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি, আদ্রিতা বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা, তুমিও না, এর কথা শোনো না তো। রাজিয়া আরো কিছু বলতে যাবে, আতিয়া তার হাতটা মুঠো করে ধরে, ইশারায় মিনতি করে কিছু না বলতে। মুখ বাঁকায় রাজিয়া। আতিয়া বেগমের থেকে হাতখানা ছাড়িয়ে নেয় ঝাড়া দিয়ে। রাগ তার আকাশ ছুঁই ছুঁই। আদ্রের গালে ঘষে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এই বাড়ি থেকে? আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিও সমান তালে বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলের, তাহলে এখান থেকে তোমরা বের হও। বাকিটা শেষ করার আগে রাজিয়া বেগমের হাত উঠে যায় আদ্রিতার গালে। খুবই শক্ত একটা থাপ্পড় চুপ করিয়ে দেয়। মাথা ভনভন করছে আদ্রিতার। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে নরম তুলতুলের একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিকে। থেমে যায় রাজিয়া, উচ্চস্বরে বলে চললেন, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস কোথায় পায়? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেব। আবার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুর থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে। আমাদের ঘাড়ে রেখে গিয়েছে ঝামেলা। আর মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে। এমন আরো অনেক কিছুই। আদ্রি চোখ খুলে, তার কোলে থাকা অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে বকা দিচ্ছে রাজিয়া বেগমকে। কত বড় সাহস, তারই মনিবের গায়ে হাত তুলেছে। আদ্রি কোল থেকে নামালে এতক্ষণে খামচে দিত রাজিয়াকে। আতিয়া বেগম স্নেহমাখা হাত বুলিয়ে দেয় আদ্রির গালে, কপাট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই? চুপ থাকা যায় না? আদ্রি মৃদু হেসে মাথা ঠেকায় আতিয়া বেগমের বুকে এবং ধরে আসা স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না। আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম, মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নেই রে মা। আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি, আমার আবরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের জুরিখ শহর নির্জন এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো যানজট, শব্দ দূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট্ট বাড়িটিতে এখনো আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকারে ছেয়ে আছে, যেন সূর্যমামা এখনো ওঠেনি। বাড়ির মেইন ফটক পেরুলেই নজরে পড়ে বিশাল ড্রয়িং রুম। বড় বড় চারখানা সোফা চারিদিকে বসানো, মাঝখানে টি টেবিল। সেই টেবিলের উপরে অর্কিড ফুলের একখানা টব রাখা। বাম পাশেই কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি পেয়ে উপরে উঠলেই নজর পড়বে দুটি রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা আবরার তাসনিম। অপর রুমখানা হতে হাই তুলতে তুলতে
বের হয় সিয়াম। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি, চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে 3টে ভাঁজ পড়েছে। মূলত ঘুম ছোটানোর উদ্দেশ্যেই ফোনখানা হাতে তুলেছিল। ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎ নজর আটকিয়েছিল অ্যাড ফ্রেন্ডে আসা একটা আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। সিয়াম আবরারের কক্ষের দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের উপরে। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়, পরপরই মুখ বাঁকায়। শালা, তোর নাম আবরার সেটা আমরা জানি, আমাদের জানতে হবে না। পরপরই আবারও টোকা দেয়। ভিতর হতে কোনো সারা শব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে সিয়াম দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচ বোর্ডের বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো, 2 হাত উপর দিকে দিয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক উপরে সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশেও 1 টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায়, আবরারের শরীর হতে কম্বল টান মেরে দিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দেয় আলতো করে। পরপরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়াও তোর একটা বোন আছে, আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খুলে তাকায় সিয়ামের পানে, বাবুটা উঁচু করে। ব্যাস, সিয়াম বুঝতে পারে। কথা বলতে কি প্রবলেম তোর? সবসময় এমন কেন ইশারা করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। তোর জোর রোমান্স পেয়েছে ইশারার, ডাকছি কাছে যেতে। সিঙ্গেল লাইফে ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে সুস্থে উঠে বসে, বা হাতে চুলগুলো পিছনে ঠেলে হামি তোলে। দেয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন। সিয়াম ধপ করে বসে পড়ে আবরারের পাশে, ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখাচ্ছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে তার, গলায় ঝুলছে নীল রঙের ওড়না। লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গিয়েছে। আবরারের চোখ আটকায় ক্যাপশনে, সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনে এমন একজন সুপার হিরো আসতো, আমাকে আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। সিয়ামের ফোনখানা শূন্যে ছুঁড়ে মারে আবরার। রুম ছাড়িয়ে বেলকুনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতোমধ্যেই চোল শক্ত করে ফেলেছে, লাল লাল আঁখি দুটোয় যেন আগুন জ্বলছে। স্তব্ধ সিয়াম খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরারের মুখ পানে, পরপরই কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছিল? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফুস করে শ্বাস টানে আবরার, চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপর খাটের পাশে থাকা টি টেবিলের উপরে থাকা চার্জার হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আদেশের স্বরে বলে, 2টো টিকিটের ব্যবস্থা করো ইমিডিয়েটলি। ফোনের শোক বলে চিন্তিত হয়ে পড়ে সিয়াম। পরপরই ঠোঁটের করে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স আবরার কি তার জন্য এই মেয়েটিকে এখানে আনার জন্য ব্যস্ত করছে? আবরার তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম থেকে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। আবরার বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হার। তার সাহস হলো কি করলো আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার। অহনা কন্যা সন্তানের জননী হয়েছে। ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আতিয়া বেগম, তার সেই ছোট্ট মেয়ে যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘুরঘুর করত। সেই মেয়েটি মা হয়েছে। চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা, সে হাত পা নেড়ে নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগমের কলিজার টুকরো অহনা। বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয়নি, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়েছিল বলে সুইজারল্যান্ডের বাসিন্দা এক ছেলের সাথে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত হাফিজুর চৌধুরী কিংবা আতিয়া কেউই মেনে নেয় না। অগত্যা 18 বছর পেরোতেই সেই ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ড, ভুলে যায় মা এবং দাদাকে। আতিয়া বেগমের 2টো সন্তান, দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু একটু ফোনে কথা বলে এই যা, তাও ইচ্ছে করে ছেলে মেয়েকে নিয়ে এক ছাদের তলায় বাস করতে, ঘুম থেকে উঠে মেয়ে ছেলের মুখ দেখতে, মা ডাক শুনতে। টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। পান ভরে ধোয়া করতে ভোলে না মেয়ে এবং নাতনিকে। তখনই ফোন বেজে ওঠে আতিয়া বেগমের। ফোনখানা
রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের গম্ভীর কণ্ঠস্বর। আম্মু আমি টিকিট পাঠিয়েছি, কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘ শ্বাস ফেলে আতিয়া, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন কণ্ঠে বলে, এতিম মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না। 3টে মাস অপেক্ষা কর, আদ্রির বাবা দেশে আসুক, তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোদের কাছে। ফাকিং সিম্প্যাথি। বিড়বিড় করে আওড়ায় আবরার এবং বলে, 2টো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় আতিয়া বেগম, তার ছেলে 2টি টিকিট পাঠিয়েছে। ঠিক শুনলো, আবরার আদ্রিকে নিয়ে যেতে চাচ্ছে তার কাছে। আদ্রি যেতে না চাইলে কান ধরে টেনে নিয়ে আসবে। ব্যাস, কল কেটে যায়। মৃদু হাসে আতিয়া বেগম। অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা আদ্রির মুখটা আজকে মলিন। বকবকের রানী মুখে কুলুপ এঁটে আছে। শুভ ইতিমধ্যেই কয়েকবার আদ্রিকে খুঁচিয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে। তবুও আদ্রিতা মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের উপরে খেলতে থাকা অ্যানিকে দেখছে। সে যেখানেই যায় অ্যানিকে সাথে করেই নিয়ে যায়। চৌধুরী বাড়ির কাউকেই তেমন পছন্দ করে না, সুযোগ খুঁজে ফেলে শুধু ফেলে দেওয়ার। এই আদ্রি, ওই দেখ তোর আশীর্বাদ না আসছে আমাদের দিকে। চট করে মাথা তোলে সে, অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিকে ওদিকে তাকায়। ভার্সিটির গেটের ভেতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমিষেই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের মাঝে হাত ঢুকিয়ে ঠিকঠাক করে নেয়। শুকনো ঢোক গেলে মাশাল্লাহ আওড়ায়। এই যুবককে ভালোবাসে আদ্রিতা একটু বেশি। তার স্মরণে স্বপনে শুধু এই মানুষটিই রয়েছে। বলা বাহুল্য, এই মানুষটিকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে, কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনো চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবো, তবে সাহস জোগাতে পারেনি। স্মৃতি পুনরায় বলে ওঠে, আদ্রি এই সুযোগ আজকে মনের কথাটা বলে দে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। দৃষ্টি সরায় আসিফের পান থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। পরপর চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে। ওই তো অ্যানির কাছে এসে থামলো। হাঁটু মোড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট বাড়িয়ে। গলা শুকিয়ে আসে আদ্রিতার, যেন চুমুটা অ্যানিকে নয় তার গালেই পড়েছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে। হাসপাস করতে করতে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতার দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায়। এসে বলে, কি হলো আদ্রিতা, কি ভাবছিস? আদ্রিতা জবাব দেয় না। শুভ কপাল কুঁচকে বলে, আদৌ ব্রাশ করছিস কেন তুই? স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজারে চলে গেলি নাকি? বাকিরা হেসে ওঠে। আদ্রি চোখ পাকিয়ে তাকায় শুভর পানে। তখনই ভেসে আসে হাস্যোজ্জ্বল সুন্দর এক কণ্ঠস্বর, আদ্রিতা, বিড়ালটা তোমার? স্মৃতি খোঁজা মারে আদ্রিক তাকে। ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে। বুক কাঁপছে তার। লোকটার শরীর থেকে ভেসে আসছে জেন্টেলস পারফিউমের সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমগ্র ঘ্রাণ শুষে নিতে। আদ্রির থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় আসিফ। চমকায় আদ্রিতা। স্মৃতি বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া, সে আপনাকে ভালোবাসে, তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুঁচকায় আসিফ। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইস, এভাবে মুখের উপরে বলতে হয়? এবার কোন দিক দিয়ে দৌড় দিবে আদ্রিতা? কোন দিকে পালাবে? পরপরই আসিফ এসে ওঠে। আদ্রিতার কপালে 2 আঙ্গুলে টোকা দিয়ে বলে, ভালোবাসলে বলে দিতে হয়, মনের মধ্যে কথা জমাতে নেই, বসে যায়। সকলেই ওহো বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা। ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে পড়তে। আসিফ অ্যানিকে নামিয়ে দেয়। তারপর আদ্রিতার ডান হাতখানা মুঠো করে ধরে ওপরে তোলে। স্মৃতি থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বারখানা লিখে দেয় এবং সাথে সাথেই হাত ছাড়ে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আসিফের পানে। লোকটা তার হাত ধরলো। কল করিও, অপেক্ষায় থাকবো। তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভিতরে। পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতা এবং তার বন্ধুদের। এতটাই সহজ? মানে আসিফ আদনানও পছন্দ করতো আদ্রিতাকে? বাহ! বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় 2টো লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। দেখতে তাকে বড়ই উদাসীন লাগছে। বড় মা মেঝো মা কি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? বুকটা কেঁপে ওঠে।
চিন্তিত আদ্রিতা অ্যানাকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে আতিয়া বেগমের পাশে এবং দু হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শোধায়, মা কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললে না? আমি যদি আর একটু পরে আসতাম তাহলে কি আমাকে রেখেই চলে যেতে? আতিয়া বেগম হাসে, আদ্রিতার হাতের উপরে হাত রাখে। তোর জন্যই বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ডে। ললাটে ভাঁজ পড়ে আদ্রিতার, ছেড়ে দেয় আতিয়াকে। কেন, তোমার ছেলের কাছে? অহনার বাবু হয়েছে দেখতে। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যি তো? এখন যা, চট করে জামা পাল্টে আয়। আদ্রিতা উঠে পড়ে। কয়েক পা এগোতেই অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তেই পিছনে ঘুরে প্রশ্ন করে, মা অ্যানি? সেও যাচ্ছে আমাদের সাথে। আদ্রিতার খুশি আর দেখে কি, সে নাচতে নাচতে চলে যায় রুমে। হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে। তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে। মাঝে মধ্যে আদ্রিতার মনে হয় আতিয়া বেগমকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটা এত ভালো কেন? এই যে আদ্রিতার পরনের জামা কাপড়ও ঠিক করে রেখেছে। মনে মনে মাকে হাজারবার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট 10-এর মধ্যে সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করে। অনবরত বেজে চলেছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মনিটরে চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরে মুভি পজ করে খাট হতে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ থেকে বের হয়। ততক্ষণে সিয়াম দরজা খুলে দিয়েছে। একে একে ভেতরে ঢুকে পড়ে 4 জন পুরুষ। এরা আবরারের বন্ধু, নিহান, আমান, ইভান, আহাদ। তারা ভেতরে ঢুকে একটুও নীরব নেই। প্রথমেই সিয়ামকে চ্যাং দোলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মূলত প্রশ্নের সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না। সিয়াম চিল্লিয়ে ওঠে এবং বলে, আবরারের বোনকে পছন্দ হয়েছে আমার, এবং আবরার শুধুমাত্র আমার জন্য তার বোনকে সুইজারল্যান্ড এনেছে। তো আর 2 ঘন্টা পর ল্যান্ড করবে। সিয়ামকে সোফায় শুইয়ে দেয় ওরা। ঘন্টা খানেক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে, গ্যাস, আবরার আমাকে ভীষণ ভালোবাসে। বাস এটুকুই। মুহূর্তেই ওরা যে যার কাজ ফেলে ছুটে এসেছে আবরারের বাসায় রহস্য উদ্ঘাটন করতে। আবরার ওদের কার্যকলাপ সবটাই দেখে। পরপরই হাত ঘড়িতে নজর রাখে। 3:04। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করার অভ্যেস নেই আদ্রিতার, আর প্লেন ভ্রমণ তো এই প্রথমবারই। অনেক এক্সাইটেড ছিল, ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড, কিন্তু গোটা জার্নি ঘুমিয়েই পার করেছে। প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকেই অপেক্ষা করছে লাগেজ হাতে পাওয়ার পরে সেটা সংগ্রহ করে এগোতেই দেখা মেলে আবরারের। দেখেছেন আতিয়া বেগম। আদ্রিতার সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত অ্যানিকে এয়ারপোর্ট দেখাতে। ইস রে অ্যানি, যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে আসতে পারতাম তাহলে তোর জন্য নতুন একটা ভাই বোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হওয়ার পর মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে। বিরক্ত আদ্রিতা কপাল কুঁচকে তাকায়। মুহূর্তেই আঁখি পড়ল বড় বড় হয়ে যায়। এটা কি রে ভাই, এত রোমা মানুষ হয়? আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেলার ফলে? বাপ রে বাপ, এমন ভাবে তাকিয়েছে যেন আদ্রিতাকে কাঁচা গিলে খাবে, একটুও ঢেকুরে তুলবে না। দৈত্য যেন কোনো একটা। শুকনো ঢোক গেলে আদ্রিতা পাশে তাকাতেই দেখতে পায় আতিয়া বেগম দৈত্যটার হাত জড়িয়ে কাঁদছে। চতুর আদ্রিতা বুঝে ফেলে এটাই হচ্ছে আবরার তাসনিম। তাই সে একটু হাসির চেষ্টা করে এক হাত কপালে তুলে স্যালুট করার পরে বলে ওঠে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আমিও ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে আবরারকে পাশ কাটিয়ে চলে যায়। আবরার ভিড় করে ওড়ায়। আসিফ আদনান। আতিয়া বেগম এয়ারপোর্ট থেকেই হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে। আদ্রিতাও যেতে চাইছিল, তবে আতিয়া বেগম সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল, এখন হাসপাতালে গেলেই খুঁজেই পাওয়া যাবে না। অহনার হাজবেন্ড নিতে এসেছে ওনাকে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে আতিয়া বেগম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাত ঘড়িতে সময় দেখে নেয় এবং বলে, মেলোড্রামা শেষ হবে কখন? আদ্রিতা ভেঙচি কাটে। কি রে ভাই, এভাবে গম্ভীর স্বরে বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না? আম্মু, তোমাদের আলাপ শেষ হলে এবার যাও, সন্ধ্যা হয়ে আসছে। উজবুক একটা। আদ্রিতা ভেবে পায় না তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন ধার কাটা গোমরা মুখা ভাল্লুক কি করে হলো? অবশ্য হবে নাই বা কেন, সে তো আপন ভাই না, খালাতো ভাই। আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে,
ওকে দেখে শুনে নিয়ে যাস। আদিতা সঙ্গে সঙ্গেই ঘোর প্রতিবাদী সুরে বলে, মা, আমাকে দেখে নিতে হবে না, আমি বড় হয়ে গিয়েছি, নিজেই দেখে শুনে যেতে পারবো। চোখ রাঙায় আতিয়া বেগম। একটুও খেয়াল করে আদ্রিতা। আবরার ভ্রু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে। অতঃপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে, শেষবার হুঁশিয়ার করে আদ্রিতাকে এবং আবরারকে। মুহূর্তেই শো করে চলে যায় গাড়ি। গাল ফুলিয়ে সেদিকে তাকিয়ে থাকে আদ্রিতা। রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই, নিরিবিলিতে গাড়ি চলমান। আদ্রিতা মনে মনে বলে, যতটা ভেবেছিলাম ততটাও উন্নতি করতে পারেনি দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ির ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে, আর এই দেশে রাস্তাঘাটে তেমন গাড়িই নেই, গাড়ির উৎপাদন কম। থুর, কোথায় এসে পড়লাম, জ্যামের মজা উপভোগ করতে পারবো না। ভাবতে ভাবতেই তার আরেকটা বিষয় খেয়াল হয়, তাকে কেউ ভালোবাসে না। কেউ মানে কেউই না। ভালোবাসলে মা নিশ্চয়ই তাকে একা ফেলে চলে যেতে পারতো না। হতাশ আদ্রিতা অ্যানির পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর নয়নে চারপাশটা পর্যবেক্ষণ করছে। মনে মনে বোধহয় বলছে, মাম্মাম, তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? এই বিড়ালটা আদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আসাদুল ইসলাম। 20তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সুদূর সিঙ্গাপুর থেকে। 3 মাস সময় কাটিয়েছেন। বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি, ভালো করে হাঁটতেও পারত না। সেই থেকে আদ্রিতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। নাম দিয়েছে অ্যানি। ধপধপে ফকফকে পরিষ্কার রাস্তায় এক কোনায় কালো রঙের একটি গাড়ি রাখা রয়েছে, দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলেই ভেতরে ঢুকতে যাবে আবরার। আদিত্য দৌড়ে এসে দরজায় দাঁড়ায় আবরারের সামনে। আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করছেন? অন্যের গাড়িতে কেন উঠছেন? নিশ্চয়ই আমার সামনে একটু বড়লোক সাজতে। আরে বড় ভাই, এটা বাংলাদেশ নয়, এখানে। বাকিটা শেষ করার আগেই আবরার শক্ত গলায় ধমকে বলে, শাট আপ, মুখটা বন্ধ রাখো এবং গাড়িতে বসো। শুকনো ঢোক গেলে আদ্রিতা। তার ছোট্ট বুকখানা কাঁপছে। এত জোরে কেউ ধমক দেয়? একটুর জন্য কিডনিটাই গলে গেল না। আল্লাহ, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয়। না, কেউ তাকায়নি। মানে মাঝ রাস্তায় আদিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে, এবং মনে মনেই পণ করে এই খাটাসটির সাথে জিন্দেগিতেও কথা বলবে না। গাল ফুলিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে পড়ে। অ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে, এবার একটু ভালো লাগছে। আদ্রিতার বুঝি আজকে আশ্চর্য হওয়ার দিন। গাড়ি হতে নেমে হা করে দেখছে চারপাশটা। কি সুন্দর জায়গা, ছোট ছোট বাড়ি, তবে বেশ দূরে দূরে। সূর্যমামা ডুবে গিয়েছে। আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দূর পাহাড় দেখা যাচ্ছে, তবে পাখি দেখা যাচ্ছে না। এদেশে কি পাখি নেই? এবার আদ্রিতার নজর পড়ে নিজের সামনেই বাড়িটির পানে। কয়তলা বাড়ি এটা? 1 তলা। বাড়িতে কোনো গেট নেই, ফুলের বাগানও নেই, শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। আবরার তাসনিম কোথায় গেল? বাড়িতে ঢুকে পড়েছে হবে হয়তো। আদিটাও পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে। তখনই দেখতে পায় 2টো মেয়ে আসছে। জিন্স এবং টি শার্ট পরেছে, বোধ হয় তারা। চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার, ধপধপে ফর্সা। আদিতা হা করে তাকিয়ে থাকে, মনে মনে মাশাআল্লাহ ওরায়, এবং পরপরই হেসে হাত নাড়িয়ে হাই বলে। মেয়েদেরও হাই বলে। যাক বাবা, এদেশের মানুষ তাহলে হাসতে জানে, আবরার তাসনিনের মতো নয়। আদিতা মুচকি হেসে পা বাড়ায়। অ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগেই। সে আপাতত আদ্রিতার পেছনে পেছনে হাঁটছে। দরজা খোলা। আদিতা একটু উকিঝুঁকি মেরে ভেতরে পা রাখতেই একমুখো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায়। চমকে ওঠে সে। পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে, ওয়েলকাম আবরার তাসনিন এর বোন। হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটের কোণে। সবাইকে সালাম দেয়। এবারই সকলে একসঙ্গে সালাম ফেরায়। আবরার সিঙ্গেল সোফায় বসে পায়ের উপর পা তুলে ফোন ঘাটছে। সিয়াম হা করে আদ্রিতাকে দেখছে। পিকচারে থেকে বাস্তবে বেশি কিউট। ইস, পুরোই একটা পুতুল। আরাম নিজের টি শার্ট খুলে সোফা মুছে আদ্রিতাকে বলে, এখানে বসুন ম্যাম। আদ্রিতা আনামের পানে এগিয়ে আস্তে আস্তে বলে, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম আদ্রিতা। আমাকে আদ্রিতা বলেই ডাকবেন, না হলে আদ্রি। আহাত জবাব দেয়। লাজুক হাসে আদ্রিতা। কিছু বলার জন্য হা করতে আবরার বলে, ওপরের বাঁ পাশের রুমটা তোমার, যাও।
সিয়াম বলে ওঠে, মাত্র আসলো, এখন নয় একটু রেস্ট নিক, তারপর না হয় যাওয়া যাবে। সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ে, কিন্তু আবরার ফের শক্ত গলায় বলে, যেতে বলেছি আমি। থুর। মনে মনে আবরারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে নিজ কক্ষের পানে ছোটে। অ্যানি এদিকে সেদিকে ঘুরে বাসা দেখছে। ইভান খপ করে ধরে কোলে তুলে নেয় এবং বলে, আবরার কি কিউট রে তোর বোন, সাথে কেটকাট কিউট। সিয়াম গিয়ে বসে পড়ে আবরারের পায়ের কাছে, দুই পা জড়িয়ে ধরে উড়ুর উপরে মাথা রেখে বলে, বললে তোর বোন পড়বে ভাই, পটিয়ে দে, না হয় বেঁধে দিব, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে আবরার, গম্ভীর বলে, সে আমার বোন নয়, বউ। এই মুহূর্তে বড়সড় একখানা ঘূর্ণিঝড় বয়ে গেল সুইজারল্যান্ডের জুরিক নামক শহরে। এক কোণায় অবস্থিত আবরার কুটিরে। এখানে উপস্থিত সকল মানব স্তব্ধ হয়ে বসে আছে, যেন আসমান জেদ করে বজ্রপাত এসে পড়েছে তাদের মাথায়, বা প্রাণঘাতী ঘূর্ণিঝড় আক্রমণ করেছে তাদের। ইভানের কোল হতে পড়ে গিয়েছে অ্যানি, একটু ব্যথা পেয়েছে কি সে, ম্যাও ম্যাও আওয়াজ তুলে এদিকে সেদিকে ছোটাছুটি করছে। সেই দিকে মোটেও হুঁশ নেই কারোরই। বিরক্ত আবরারের কপাল কুঁচিকে এক পলক অ্যানির পাশে তাকায়। বিড়ালটি কি বুঝলো তাকে চোখ রাখানো হলো? সে গুটি গুটি পায়ে এগিয়ে আবরারের পায়ের কাছে শুয়ে পড়ল। সিয়াম নাকের পাটাতল ফুলিয়ে ফুসফুস করছে সাপের মতো, যেন এই মুহূর্তেই হামলে পড়বে আবরারের উপর, ছবল দিয়ে ধ্বংস করে দিবে এই মানবটিকে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে দেহখানা। আবরার পরবর্তীতেই ফোনে মনোযোগ দেয়। অফিসের কিন্তু কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস চেক করছে। আরাম ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ে, কপাল চাপড়াতে চাপড়াতে আহাজারি করে বলে ওঠে, মানি না, আমি কিছুতেই মানবো না, এটা হতে পারে না, কোনো মতেই না। আমার কলিজা জ্বলি যাচ্ছে, আমার হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে। ওরে তোরা আবরারের মুখে কচু ঢুকিয়ে দে। আহাদ আনামের পাশে বসে কাঁধে হাত রেখে বলে, স্যার প্লিজ উত্তেজিত হবেন না। আমান আহাদের হাতখানা ঝাড়া মেরে ফেলে দেয়, চোখ পাকিয়ে বলে, রাবিস, কথা বলবেন না, আমি মরে যাচ্ছি যন্ত্রণায়, আর শালা তুই বলিস উত্তেজিত হব না? শুধু উত্তেজিত কেন, আমি তার বরটা হব। চুপসে যায় আহাদ, কাচুমাচু হয়ে বসে থাকে আমানের পাশে। এতক্ষণে মুখ খুলে সিয়াম গটগট পায়ে এগিয়ে আবরারের পাশে বসে, তার হাত থেকে ফোনখানা টেনে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, কি বলিস এসব? কবে বিয়ে করলি? 6 বছর হলো একসাথে তো আছে, কোনো বালসাল তো দেখলাম না। কৈফিয়তার প্রয়োজন বোধ করলো না আবরার, বরং সিয়ামের হাত হতে ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়। ফোন দে, আগে জবাব দে। প্রয়োজন বোধ করছি না। হতাশ হয়ে ফোনখানা দিয়ে দেয় সিয়াম। আবরার ফের মনোযোগী হয় ফোনে, যেন আশেপাশের কোনো কথাই তার কানে যাচ্ছে না। সিয়াম ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে। মিথ্যে কথা বলে না আবরার। তাহলে মেয়েটা বিয়ে কবে করলো? মুহূর্তেই চিন্তিত হয়ে পড়ে। আহাদ ফোনের স্ক্রিনে সময় দেখে নেয়, এই মুহূর্তে তাকে যেতে হবে, তাই ব্যস্ততা দেখিয়ে বলে, আমাকে যেতে হবে, আসছি। হ্যাঁ, কালকে আবারও ক্লাস নেব, বিয়ের ভুল ছুটাবো ঘাড় হতে। পরপর আমানও বলে তারও যেতে হবে। একে একে সকলেই প্রস্থান করে, শুধু রয়ে যায় সিয়াম। সে আবরারের সাথেই থাকে। সকলেই যেতে ফোঁস করে শ্বাস টানে আবরার। ফোন খানা ফেলে রেখে দাঁড়িয়ে পড়ে। প্রথমেই দরজা আটকায়, পরপরই খুলে ফেলে রঙের শার্টখানা। বুকের ক্ষত গভীর, শার্টের বেশ সমস্যা করছিল। সিয়াম এখনো তাকিয়ে আছে আবরারের পানে। যতক্ষণ না গোটা ঘটনা খুলে না বলবে ততক্ষণ সে দৃষ্টি সরাবে না, এটা জানা আবরারের। তাই কিচেনে ঢুকতে ঢুকতেই বলে, মেবি 2015 সাল ছিল, ওই মেয়েটার আম্মু মারা যায়, তখন দাদুভাই রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছিল আমাকে দিয়ে, ব্যাস। সিয়ামের কপালে ভাঁজ পড়ে। মানে কি? সে অনেক অনেক আগে বিয়ে? আবরার নিজ বক্তব্য শেষ করে রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে। ব্যস্ত ভঙ্গিমায় প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করলো, সেটা পানিতে ভিজিয়ে পেঁয়াজ কাটার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সিয়াম বড় বড় পা ফেলে কিচেনে ঢোকে এবং আবরারের পাশে বসে পড়ে, গালে হাত দিয়ে বলে, আই গ্রেসি টেস্ট নাকি? গ্রেস, মেয়েটি তোর পছন্দ না, এটাকে ডিভোর্স দিতে চাস? খচখচ আওয়াজ তুলে পেঁয়াজ কাটতে কাটতে আবরার জবাব দেয়, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ধুর, সহজ কথা সহজভাবে জবাব দিতে পারিস না? দেখ ভাই, তাকে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, একটা পুতুল সে। তুই তাকে পছন্দ করিস না,
তাছাড়া তোদের বিয়েও কোনো ঠিক ঠিকানা নেই। ভাই আমাকে ওকে দিয়ে দে, আই প্রমিস বুকের ভেতরে আগলে রাখবো, ট্রাস্ট মি। জবাব দেয় না আবরার। একটু বিচলিতও হয় না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। বিরক্ত হয় সিয়াম, তবে এইটুকু বুঝেছে আবরার মেয়েটিকে 0% পছন্দ করে না। মনে মনে বেশ খুশি হয়। ভাই তোর যখন লজ্জা লাগলো না একটুকু মেয়েটায় বিয়ে করতে, তুই কোনোভাবে বিয়েটা আটকাতে পারতিস। রীতিমতো শিশু নির্যাতন করেছিস তুই। তোর নামে মামলা করব আমি, হাজতে পূর্ব জেলের ভাত খাওয়াবো। বেশ জোরে কথাগুলো বলেছে সিয়াম। অ্যানির খোঁজে নিচে নেমেছে আদ্রিতা, তাই সিয়ামের শেষের কথা শুনেই ফেলেছে। মুহূর্তেই বড় বড় পা ফেলে কিচেনে প্রবেশ করে খুশি হয়ে সিয়ামের পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ চলুন থানায় করে আসি মামলা। শুভ কাজে দেরি করতে নেই, আমি আছি আপনার পাশে। ওনাকে হাজতে রেখে এসে আমরা বারবিকিউ পার্টি করব। আবার ঘাড় বাঁকিয়ে থাকায় আদ্রিতার পানে। সদ্য গোসল করেছে বোধহয়। লম্বা চুলগুলো বাঁধন ছাড়া করে রেখেছে। ঘন কালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা পিঠ জুড়ে। ভীষণ স্নিগ্ধ লাগছে। সিয়াম হাঁ করে খানিকক্ষণ তাকিয়ে থাকে, চোখের পলক পড়ছে না যেন। একটু চেপে দাঁড়ায় আদ্রিতার দিকে, আনমনি বলে ওঠে। আদ্রিতার কানে সিয়ামের কথাগুলো বোধ হয় ঢুকলো না, কেননা ততক্ষণে তার নজর পড়েছে আবরারের প্রশস্ত বাহুতে। নির্লজ্জ লোক কোথাকার, বাড়িতে একটা নাদুস নদুস ছোট্ট মেয়ে আছে, তারপরেও খালি গায়ে নাচছে। চরিত্রহীন। নিজে ভাবনার মাঝেই শুনতে পাই লোকটার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর। কি চাই এখানে? নড়েচড়ে দাঁড়ায় আদ্রিতা। সিয়ামও দৃষ্টি ফিরিয়ে নেয় শুকনো ঢোক গেলে। আদ্রিতা মুখ বাঁকিয়ে জবাব দেয়, কিছু চাই না, এমনি এসেছি, সারাক্ষণ রুমে বসে থাকতে পারি না আমি। আবরার ছুরি আদ্রিতার দিকে তাক করে এগিয়ে আসতে বলে, মুখ বাঁকা বিনা ওয়ার্নিং দিলাম। আদ্রিতা বড় বড় চোখ করে পিছিয়ে যেতে থাকে। সিয়াম ঘাবড়ায়। একদম আদ্রিতার নিকটে দাঁড়িয়ে ছুরিখানা গলায় চেপে দাঁতে দাঁত চেপে বলে, এটা আমার বাড়ি, যখন তখন রুম হতে বের হওয়া যাবে না, এখানে সেখানে ঘুরঘুর করা যাবে না, ইটস মাই অর্ডার। গলা শুকিয়ে আসে আদ্রিতার। লোকটা কি তাকে মেরে ফেলবে? সে কি ডাকাত? আল্লাহ, এখন কে বাঁচাবে? ভয়তো বিষ দিতে তাকায় সিয়ামের পানে। ইশারায় বলে, আমাকে বাঁচাও। সিয়াম ইশারায় বোঝায়। আদ্রিতা আবরারে টুকটুকে লাল চোখের পানে এক পলক তাকিয়ে রিনরিনিয়ে বলে, এমন করছেন কেন? আমি তো কিছু করিনি, আমাকে মেরে ফেলিয়েন না প্লিজ, এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখা বারণ। আবরার ছড়িখানা শক্ত করে ফেলে দেয় ফ্লোরে এবং শক্ত করে আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে। সিয়ামের বাড়ি একটু সাহস পেল বোধ হয়। এক পা এগিয়ে বলে। আবরার চোখ পাকিয়ে তাকায় সিয়ামের মুখ পানে, আঙ্গুল তুলে বলে, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি সিয়াম। সিয়াম চুপ করে যায় এবং মাথা নিচু করে ফেলে। আবার টানতে টানতে নিয়ে যেতে থাকে আদ্রিতাকে। আরে আরে করছেনটা কি? টানাটানি কেন করছেন? এটা কিন্তু ঠিক না। মা আসুক বাড়িতে, আমি বলে দিব সবটা। নন স্টপ বকবক করতে থাকে আদ্রিতা, কিন্তু থামতে পারে না আবরারকে। টানতে টানতে নিয়ে আসে আদ্রিতার জন্য বরাদ্দকৃত কক্ষে। ধাক্কা দিয়ে ফেলে দেয় কক্ষের ভিতরে, তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। চাপা আর্তনাদ ভেসে আসছে ভিতর থেকে। হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যাওয়ার ফলে বেশ ব্যথা পেয়েছে পা এবং হাতের কনুয়ে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার পায়তারা চালায় আবরার। ছোট্ট একখানা কক্ষ দেওয়া হয়েছে আদ্রিতাকে। সেখানে আসবাবপত্র বলতে ওই একটা ড্রেসিং টেবিল, খাট এবং কাবাড। আর কক্ষের সাথে ছোট্ট বারান্দা রয়েছে। সেই বারান্দা হতে বিশাল পাহাড়ের দেখা মেলে। গাঢ় সবুজ রঙের উঁচু উঁচু পাহাড় দেখতে মন্দ লাগে না। এদেশে বোধ হয় পাখির সংখ্যা কম, তাই তো এই সোনালি সন্ধ্যায় কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে না। জাগ বেঁধে আপন নিড়ে ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে শহরটা। এই শহরের বাতাসে প্রশান্তি খুঁজে পাচ্ছে না আদ্রিতা। বাংলাদেশে থাকলে এতক্ষণে তিথি আপুর সাথে ঝগড়া করতে পারত। তুহিন ভাই আইসক্রিম এনে দিত। বড় মা বকা দিতে দিতে অস্থির হয়ে উঠত। রাগ করে আদ্রিতা মায়ের ফোনখানা নিয়ে ছাদে চলে যেত। বাবা নামক লোকটিকে কল করত। দীর্ঘক্ষণ কথা বলে মন ভালো করতে পারত। আদ্রিতার মনে পড়ে গত কয়েকদিন হলো বাবার সাথে কথা বলা হয় না। শীতের আমেজ পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের প্রতাপ। আদ্রিতা মনে করার চেষ্টা করে বাংলাদেশের শীতের ছিল কিনা। মনে পড়ে মগজ গলে যাওয়ার মতো উত্তাপ বাংলাদেশে, আর এখানে শীত মানা যায়। বারান্দায় যেতেই শীতটা একটু বেশি। যেই শীতকে উপেক্ষা করে বসে আছে আদ্রিতা, কিছুতেই সরবে না এখান থেকে। গায়ে গরম কাপড় নেই, ওই তো সাদা রঙের লেডিস শার্ট এবং রেবনের মতো বিভিন্ন রঙের স্কার্ফ।
চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে, সেদিকে একটুও মনোযোগ নেই তার। মা খানিকক্ষণ আগেই এসেছে বোধ হয়। আদ্রিতাকে ইতোমধ্যেই দুবার ডেকেছে, সাড়া দেয়নি সে। তার প্রতিজ্ঞা করেছে সাড়া দেবেও না। একটু বেশি কষ্ট পেয়েছে কিনা, এমনটা কেন করবে? তখন আবরার বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেলেও পরে আদ্রিতা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। সে আর এই কক্ষ হতে বের হবে না, হবে না ওই পাষাণ পুরুষের মুখোমুখি, দেখবে না ওই মুখখানা। যতদিন থাকবে সুইজারল্যান্ড নামক দেশে ততদিন এই বারান্দায় কাটিয়ে দিবে। ব্যাস, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শেষ। দক্ষ হাতে গরুর মাংস এবং ভুনা খিচুড়ি রান্না করে ফেলে আবরার। সিয়ামও টুকটাক বেশি সাহায্যই করেছে। বহু বছর বিদেশের মাটিতে পড়ে থাকলেও বাঙালি খাবার বেশ পছন্দ আবরারের। সেই জোর থেকেই টুকটাক রান্না শিখেছে। মাঝে মাঝেই বন্ধুদের মিলে হরেক রকমের রান্নার আয়োজন করে। সিয়াম টমেটো, শসা এবং কাঁচামরিচ কাটছে সালাদ বানানোর জন্য। সেই তখন থেকেই গাল ফুলিয়ে রয়েছে। সর্বক্ষণ বকবক করা সিয়াম আজকে চুপচাপ কাজ করে যাচ্ছে। আবরার অবশ্যই সেদিকে খেয়াল দিচ্ছে না। ধীর গতিতে অ্যানি কিচেনে ঢোকে। চোখ মুখ তার বড়ই ক্লান্ত, হবে না? ইতোমধ্যেই গোটা বাড়ি 2 বার চক্কর দিয়ে ফেলেছে, তারপরেও আদ্রিতাকে না পেয়ে হতাশে। কোথায় গেল তার মাম্মা? অ্যানির পানে নজর পড়তেই সিয়াম এর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছড়িখানা নামিয়ে টি শার্টের হাত মুছে নেয়, তারপর হাঁটু মুড়ে বসে করে তুলে নেয় অ্যানিকে। নরম তুলতুলে শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খায় শব্দ করে এবং শুধায়, কোথায় গিয়েছিলে তুমি? তোমার বিরহে আমি আত্মরা হয়ে যাচ্ছি। বিড়াল ছানাটি বেশ বিরক্ত। সে অপরিচিত মানুষের কোলে উঠতে চায় না, অতপর আবার চুমু। সিয়ামের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে ওঠে, মিউ মিউ আওয়াজ তুলে ছেড়ে দিতে বলে। তবে সিয়াম ছাড়ে না, বরং আরো একখানা চুমু খেয়ে বলে, ওরে শালা, ওরে থাক, তোর মায়ের কাছে নিয়ে যাব। বলেই দাঁড়িয়ে পড়ে। আবরারকে উদ্দেশ্য করে বলে, ব্রো, টমেটো একটা পিস কেটেছি, বাকিগুলো তুই কেটে নিস, আমি আদ্রিকে ডেকে আনি, ঠিক আছে? বড় বড় পা ফেলে কিচেন ত্যাগ করে সিয়াম। আবরারের কোনো ভাবান্তরই হয় না। সে নিজ গতিতে কাজ করে যাচ্ছে, যেন সিয়ামের কথা শুনতেই পায়নি। অহনা এবং তার বাচ্চাকে সাথে করে এনেছে আতিয়া বেগম। এই মুহূর্তে কিছুতেই মেয়েকে শ্বশুর বাড়ি যেতে দেবেন না। মা আর শাশুড়ি কি এক হলো? মায়ের মতো আদর যত্ন কখনোই শাশুড়ি করতে পারবে না। আবরার ছোট ছোট নয়নে বোন এবং বাচ্চাটিকে দেখছে। 5 দিন হলো বাচ্চাটি দুনিয়াতে এসেছে, অথচ একবারও আবরার হসপিটালে যায়নি দেখতে। ওরা সব বন্ধুই গিয়েছিল। সিয়াম 3 রাত্রিতে হাসপাতালেই কাটিয়েছে। এমনকি অহনাকে হসপিটালে সিয়ামই নিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে অহনা, তার কোলে ছোট্ট ছানাটি যে হাত পা নেড়ে খেলছে। আতিয়া বেগম ব্যস্ত ভঙ্গিমায় কিচেনে খাবার বানাচ্ছে অহনার জন্য। আবরারের রান্না করা গরুর মাংসের ভুনা খিচুড়ি খাওয়ার বারণ অহনার। সিয়াম আদ্রিতার কক্ষের সামনে গিয়ে দাঁড়ায়, 2 বার টোকা দেয়। কোনো রেসপন্স না পেয়ে শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, তারপর নরম স্বরে বলে, আদ্রি, অহনা এসেছে, তারা ছানা নিবে, কি যে কিউট, তুমি কোলে নিবে? অভিমানী আদ্রিতার অভিমান গলে জল হয়ে যায়। ছোট্ট বাচ্চা তার বড়ই ভালো লাগে। বাংলাদেশে তাদের পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা ছিল। আদ্রিতা সদা গিয়ে সেই বাড়িতে বসে থাকতো, বাবুকে কোলে নিত। এজন্য কম বকা খেতে হয়নি তাকে। আর আজকে নিজ বাড়িতেই একখানা ছানার আবির্ভাব হয়েছে, আর আদ্রিতা কিনা তাকে কোলে নেবে না? এটা হতে পারে? বারান্দা হতে উঠে এক দৌড়ে দরজার পাশে এসে দাঁড়ায়। শিওর হওয়ার জন্য বলে, মিথ্যে বলছেন না তো? একদম না, সিয়াম কখনো মিথ্যা বলে না, সদা সর্বদাই সত্য বলে। তাই তো আমাকে সবাই ভালোবাসে, সত্যেন্দ্রনাথ ভালু বলে ডাকে। আদ্রিতা দরজা খুলে সিয়ামের পানে তাকিয়ে মুচকি হাসে। অ্যানি আদ্রিতাকে দেখতে পেয়ে মিউ মিউ আওয়াজ তুলে হাত এগিয়ে দেয়, যেন শত শত বছর পরে দেখা মিলল মায়ের। আদ্রিতা তাকে কোলে নেয়, মাথায় পরপর কয়েকটা চুমু খেয়ে এগিয়ে যায় ড্রয়িং রুমের পানে। সিয়াম মাথা চুলকে বিড়বিড় করে বলে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেতন, এক মানুষ আমায় পাগল করেছে। অহনা এক পলক তাকায় আবরারের পানে। বড়ই আশা ছিল তার আবরার এগিয়ে আসবে, বাবুকে করে নিবে, অহনাকে জিজ্ঞেস করবে, কেমন আছিস? কিন্তু এসব কিছুই হয় না। পাষাণ আবরার বোন ভাগিনীকে এড়িয়ে নিজের কক্ষের দিকে অগ্রসর হয়। আঁখি পড়ল ভিজে ওঠে অহনার। কি করেছে সে? কেন এত দূরত্ব তাদের 2 ভাই বোনের মধ্যে? অনেক ভেবেও বুঝতে পারে না তার দোষটা কোথায়।
আবরার তো ছোট থেকেই এমন, বাবা মা বোন কারোর প্রতিই তার তেমন কোনো টান ছিল না। আল্লাহ তাকে হার্টলেস বানিয়েছে হয়তো। আদ্রিতা ঝড়ের গতিতে এগিয়ে এসে অহনার পাশে বসে বাবুর পানে তাকিয়ে একগাল হেসে বলে, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি আদ্রিতা, চিনতে পেরেছেন আমায়? অহনা মৃদু হাসে। ওয়ালাইকুম আসসালাম, চিনেছি তোমায়। বাবুকে একটু কোলে দিবেন? আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি। অহনা আদ্রিতার কোলে দেয় বাবুকে। সে কি খুশি আদ্রিতাকে। একটু পরপরই চুমু খাচ্ছে বাবুটার মাথায়, হাতে, গালে, নাকে এবং খিলখিল করে হেসে উঠছে। অ্যানি এসে আদ্রিতার পায়ের কাছে বসে পড়ে। কুটুর কুটুর নয়নে দেখতে থাকে তার মানবীকে এবং লেজ নাড়তে থাকে। যেহেতু অহনা অসুস্থ এবং সিঁড়ি বেয়ে যাতায়াত করতে পারবে না, তাই তার জন্য নিচের একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে। সেই কক্ষে চলে যায় অহনা। বড্ড ক্লান্ত লাগছে তার, একটু রেস্ট নেবে। বাচ্চার দায়িত্ব আদিতাকে দিয়ে গিয়েছে। আতিয়া বেগমের রান্না শেষ, তিনি চলে যায় অহনাকে খাওয়াতে। দীর্ঘক্ষণ বাবুকে নিয়ে বসে থাকে আদিতা। ভালোই লাগছিল এতক্ষণ, তবে এখন পিঠ চুলকাচ্ছে। বাবুকে সে 2 হাতে দিয়ে ধরে রেখেছে, একদম ছোট এবং তুলতুলে। যদি পড়ে যায় সাবধানে মার নেই। অগত্যা পিঠ চুলকাতে ব্যর্থ হয়ে এদিকে সেদিকে দৃষ্টি ফেরায়। কেউ এদিকে আসছে না কেন? আসলে তো একটু চুলকে দিতে বলতে পারতো। কাজের সময় কাউকেই পাওয়া যায় না, এটাই হচ্ছে মুখ্য বিষয়। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বকা দিতে থাকে সবাইকে। তখন দেখতে পায় আবরার নামছে সিঁড়ি বেয়ে, স্যুট বুট পরে, চুল টুল খাড়া করে। লাট সাহেব যেভাবে এক একটা সিঁড়ি অতিক্রম করছে, যেন বলিউড হিরো আবরার তাসনিন। অবশ্যই হিরোদের মতো দেখতে থাকে, খালি ওই একটু ঠোঁটের সমস্যা। মনে মনে ভেঙচি কাটে আদ্রিতা। বিড়বিড় করে বলে, শালা কোথাকার, ভাবখানা ধরে কি যেন রাজপুত্রর কোনো রাজ্যের। ওরে গোলামের পুত, ইচ্ছে করে তোর লম্বা চুলগুলো কুচি কুচি করে কেটে দিয়ে ভাব ছোটাতে। আবরারকে বকতে বকতে একখানা মাথায় আসে। এই শালাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া যাক। বেমামুলুম ভুলে গিয়েছে খানিকক্ষণ আগে এই পাষাণ লোকটি তাকে রুমে বন্দি করে রেখেছিল। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় আদ্রিতা, তারপর বলে ওঠে, বড় ভাই, পিঠ চুলকানিটা আমাকে একটু এনে দিন তো। আবরার পা থেমে যায়, ভ্রু কুচকে থাকায় আদ্রিতার পানে। পিঠ চুলকানি চিনেন না? ওই যে লম্বা করে দাঁত থাকে 4টা, জামার ফাঁক দিয়ে ঢুকিয়ে অনায়াসে পিঠ চুলকানো যায়, চেনেন না? আবরার দাঁতে দাঁত চেপে ইডিয়েট শব্দটা আউড়ে বড় পা ফেলে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে। চিন্তিত হয় আদ্রিতা। অনেক হিসেব নিকেশ করেই আবিষ্কার করে হয়তো সুইজারল্যান্ডে পিঠ চুলকানির নাম ইডিয়েট। বাচ্চা করে রাখা যতটা ভালো লাগার, ঠিক ততটাই কষ্টজনক। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমর ঝিমঝিম করে। আদ্রিতারও তেমনই হয়েছে। এই মুহূর্তে মনে হয়েছে কোমরখানা ভেঙে গিয়েছে। বাবুটা কোলের মধ্যে আরামসে ঘুমাচ্ছে, পিঠ চুলকানোর ওভাবেই শুয়ে গিয়েছে। সেই যেন যে অহনা এবং আতিয়া বেগম ঢুকেছে কক্ষে, আর বের হওয়ার নামই নিচ্ছে না। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বলে, তোকে আমি কখনোই কোলে নিব না রে বাচ্চা। তোর মা, নানু আর মামা বড্ড পাষাণ, তারা কি আমাকে রোবট ভাবে? আশ্চর্য। তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। সে মূলত ডিনার করতেই নেমেছে। এভাবে আদ্রিতাকে একা বসে থাকতে দেখে যেন তার হাতে চাঁদ পেয়ে গেল। টি শার্ট খানা টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় আদ্রিতার পাশে। আদ্রিতা কি করছো? এতক্ষণ হতাশায় ডুবে থাকা আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে একটু সরে সিয়ামকে বসার জায়গা করে দেয় এবং বলে, সিয়াম ভাই বসুন আমার পাশে। সিয়াম হাসি মুখে বলে ওঠে, ওকে একটু কোলে নিন ভাইয়া, আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে। সরল সিয়াম আদ্রিতার থেকে নিয়ে নেয় বাবুকে। প্রথমবার নয়, এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার, তাই খুব একটা অসুবিধা হলো না। আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয়, তারপরে বলে, আরে সিয়াম ভাই, আমি কোনো কষায়ের আস্তানায় এসে পড়লাম? এখানকার কারোরই মানবিকতা নেই। মানবিক শব্দটার মানেও বোধহয় তারা জানে না। সিয়াম নিজেও চেষ্টা করে মানবিকতা মানে কি, শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে। চতুর আদ্রিতা কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে সিয়ামের সামনে দাঁড়ায় এবং বলে, বাই দ্য ওয়ে, আপনি জানেন মানবিকতার মানে? শুকনো ঢুকিলে সিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা সিয়ামের পাশে বসে সিরিয়াস ভঙ্গিমায় বলে, আপনি খুব ভালো সিয়াম ভাই। লাজুক হাসে সিয়াম। লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে। আদ্রিতা তাকে ভালো বলল মানে গলে যাচ্ছে, পড়ে যাচ্ছে।
সিয়ামকে পছন্দ করছে, খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে, তারপরে বিয়ে। উফ, আর ভাবতে পারছে না সিয়াম, লজ্জায় মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। এভাবে বলিস না আদ্রিতা, আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবেই। আপনি বড্ড সহজ সরল এবং বলদ। মানবিকতার মানে জানেন না। ছি ছি, লজ্জা পাওয়াই উচিত আপনার। সুইসাইডও করতে পারেন। সিয়ামের হাসি মাখা মুখখানা মুহূর্তেই কালো হয়ে যায়। কাঁদো কাঁদো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখের পানে। আদ্রিতা গালে হাত দিয়ে মুচকি হেসে বলে, মানবিকতার মানে হচ্ছে আমার আসিফ আদনান। কি যে কিউট উনি। জানেন, কয়েকদিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল। কতটা মানবিক একবার চিন্তা করুন। সিয়াম চিন্তা করে, হাত ধরে নাম্বার লিখে দিলেই মানবিক হওয়া যায়। তাহলে তো আজকে থেকে সিয়াম মানবিক হওয়ার যুদ্ধেই লেগে পড়বে। প্রতিটা মেয়ের হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে। তারা নিশ্চয়ই বীর পুরুষ ভাববে সিয়ামকে। আসিফ আদনান কে আদ্রিতা? কে আবার? আমার ফিউচার বাচ্চার বাবা, বর্তমান বয়ফ্রেন্ড, আমার ক্রাশ, আমার হিরো, আমার সুপারস্টার, আমার কলিজার টুকরা, আমার ভালোবাসা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার নাড়ি ভুঁড়ি, আমার হৃদয়, আমার। বুঝেছি বুঝেছি বুঝেছি। আদিতা মুচকি হেসে থেমে যায়। গাল ফুলায় সিয়াম। মানে এইটুকুনি মেয়ে এখনো নাক টিপলে দুধ পড়বে, তার নাকি বয়ফ্রেন্ড আছে, আবার বিয়েও হয়েছে। কি অবস্থা! এসব মেয়েদের জন্যই সমাজটা উচ্ছনে চলে যাচ্ছে। দামড়া দামড়া ছেলেগুলোর বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না। এদের একটা বিহিত করা দরকার। সিয়ামের ভাবনার মাঝেই বাবুটা উচ্চস্বরে কেঁদে ওঠে। আদিতা কোলে তুলে নেয় এবং অহনার কক্ষের দিকে পা বাড়ায়। অসহায় সিয়াম মুখ গুমড়ো করে বসে থাকে। ক্রাবের ড্রিঙ্কের গ্লাস হাতে বসে আছে আবরার। একটা চুমুকও দেয়নি এখন পর্যন্ত। সিয়াম অনবরত চুমুক দিয়ে যাচ্ছে। ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। আবরারের ভয়ে এখানে থেকে সরতে পারছে না। আমান গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে, আর আহাদ একটু পরপরই হাই তুলছে। মারাত্মক ঘুম পাচ্ছে তার। এখানে আসা মোটেও ইচ্ছে ছিল না, শুধুমাত্র ওরা এসেছে বলেই সে এসেছে। দীর্ঘক্ষণ নীরবতা পালন করে সিয়াম বলে ওঠে। ইভান বলে, লাস্টবার আদিতার দিকে তাকিয়েছিলি, আর সে আগে থেকেই ম্যারিড ছিল তো। শুধু মেরিট, বয়ফ্রেন্ড আছে তার? আসিফ আদনান, সে নাকি আবার সুপারস্টার? আহাদের ঘুম ছুটে যায়। ইভান মনোযোগ দিয়ে সিয়ামের পানে, আর আমান চেয়ার থেকে পড়েই যাচ্ছিল প্রায়। কি বলছিস মামা? সিয়াম দীর্ঘশ্বাস ফেলে এবং তৎক্ষণাৎ তখনকার ঘটনা ওদেরকে বলে। এবার আবার ড্রিঙ্কের গ্লাসে চুমুক দেয়। এক চুমুকে গোটা গ্লাস ফিনিশ করে। ইভান গালে হাত দিয়ে বলে, ঘটনা তো বুঝলাম না। আবরার বলল সে তার বউ, সে বলছে তার বয়ফ্রেন্ড আছে। 2 2 4 না হয় 8 কেন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কিছুই। সিয়াম বলে, ঘটনা হচ্ছে আবরার আর আদ্রিতার বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি। ওরা হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার। মুহূর্তেই কাঁচের গ্লাস ভেঙে গুড়িয়ে যায়। কিছু সংখ্যক গ্লাস ঢুকে পড়ে আবরারের হাতে। গলগল করে রক্ত ঝরতে থাকে। চিন্তিত সিয়াম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে, তো আরেক পলক গোটা ক্লাবটাকে পর্যবেক্ষণ করছে। এই তো স্টেজে 10-12টা মেয়ে নাচছে। কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে। কিছু মেয়েরা ড্রিঙ্কস করছে। বা এনি চান্স আবরারের কি এটা দেখে গ্লাস ভাঙলো, নাকি তার শক্তি দেখালো, নাকি আদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করলো? কোনটা হতে পারে? ইভান অতি দ্রুত নিজের পকেট হতে রুমাল বের করে আবরারের হাত চেপে ধরে। আমান ভ্রু কুচকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আবরারকে হাজারখানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না, ঢের জানা আছে ওদের। তাই হয়তো প্রশ্ন করে এনার্জি লস করছে না। আহাদ আবার হাই তোলে। তার ঘুমের রেশ আবারও চলে এসেছে। এই মুহূর্তে একখানা বালিশ আর খাট পেলেই নিমিষেই ঘুমের দেশে পাড়ি জমাতে পারে। সিয়াম গালে হাত রেখে আবরারের পানে ঝুঁকে এবং সরল স্বরেই শুধায়, আর ইউ জেলাস আকবর? আহাদ পুনরায় হাই তুলে বলে, আহারে ধুর, আশপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছি না, তাই ওদের অ্যাটেনশন পেতে এমনটা করলো। ইভান একখানা গ্লাস তুলে নেয়। নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে, ভাই পারছি না। কেন ভাঙে না তো? সিয়াম গাঁটটা বাড়ে ইভানের কপালে এবং বলে, বেড পারফরমেন্স না করার অবধি ভাঙবে না রে পাগলা। আমান বলে, আমাদের আবরার তাসনিন শতবার বেড পারফরমেন্স ভালো করেছে নাকি? আমার তো মনে পড়ে না। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ওইসব গোপন কার্যকলাপ তোকে দেখি করবে, ইডিয়েট। আমান কিছু বলতে যাবে তার আগেই আবরার দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে বের হয়ে যায় ক্লাব হতে। সিয়াম দৌড় দেয় আবরারের পিছনে। হতাশ নয়নে ইভান, আমান এবং আহাদ তাকিয়ে থাকে।
রাত আনুমানিক 2টা বাজে। আদ্রিতার প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে 2-3 বার খাওয়ার অভ্যেস তার। এই যেমন সন্ধ্যার একটু পরেই একবার খাবে, তারপর 10টা নাগাদ একবার খাবে এবং 2-3টার দিকে একবার খাবে। আদ্রিতার সাথে অ্যানিও খেতে উঠে পড়েছে। বোধহয় তারও খিদে পেয়েছে। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে, যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুইজারল্যান্ডেও কি বিদ্যুৎ চলে যায়? না, দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটা নয়। বাংলাদেশে কিছু কিছু স্বভাব এই দেশেও পেয়েছে। হতাশ আদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে, পা নাড়িয়ে নাড়িয়ে জোতা খুঁজে এবং পেয়েও যায়। বালিশের পাশে ফোন রেখেছে, বেমালুম সে কথা ভুলেই গিয়েছে আদ্রিতা। ওই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে বাবার সাথে কথা বলবে বলে, কিন্তু কল করেছিল আসিফ আদনানকে। বিদেশি নাম্বার থেকে কল করায় আসিফ বোধ হয় জানতেই পারেনি কে কল করেছে, তাই রিসিভ করলও না। একটুখানি মন খারাপ হয়েছিল আদ্রিতার। পরক্ষণেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে। টেক্সট করে, আমি আদ্রিতা, বিদেশে চলে এসেছি, ফ্রি হয়ে কল করিয়েন। অ্যানিকে কোলে নিয়ে কানার কাছে হাতড়িয়ে হাতড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। গুটগুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া যায় না। এবার আদ্রিতা কিচেন অবধি যাবে কিভাবে? অ্যানিও বোধহয় ভয় পেল, তাই উচ্চস্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে। আদ্রিতা চট জলদি চেপে ধরে অ্যানির মুখ, হুঁশিয়ার দিয়ে বলে, চুপ কর বেয়াদব, এই বাড়িতে একটা গন্ডার আছে। তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে, খ্যাপা ষাঁড়ের মতো হুয়াঙ্কার দিয়ে ধমক দেবে। একবারও ভাববেন না আমার মতো হাতির ভয়ে বাচ্চা আদ্রিতা মূর্ছা যেতে পারে। বাকিটা শেষ করার আগেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় আদ্রিতা। ছিটকে পড়ার আগেই একজোড়া শীতল হাত জাপটে ধরে নেয় আদ্রিতার কোমর। একজোড়া অধর এসে ঠেকে আদ্রিতার কপালে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেয়েলি কায়া। বিড়াল ছানাটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মেও মেও শব্দে। আমরা আদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায়। চাপা গভীর স্বরে শুধায়, এখানে কি চাই? আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, বাঘের কাছাকাছি চলে এসেছে। এখন অন্ধকার, ভূত, প্রেত কোনো কিছুরই ভয় নেই। বাঘ ঠিক ডিসুম ডিসুম করে সবগুলো বৃন্দাবন পাঠিয়ে দিতে সক্ষম হবে। আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয়, আর বলিয়েন না, সুইজারল্যান্ড আমার বালের দেশ। এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো, অনুন্নত দেশ একটা। আর আপনাকেও বলিহারি, এত বড় বাড়ি কিনেছেন, একটা জেনারেটর কিনতে পারেননি? সেসব বাদ দিলাম, একটা চার্জার লাইট তো কিনতে পারেন। বেচারা আমি। বাকিটা শেষ করার আগেই বাড়িটা কানায় কানায় আলোতে ভরে যায়। আশ্চর্য আদ্রিতা খানিকটা ঘুরে ঘুরে দেখে, পরপরই খুশি হয়ে বলে, এই তো কারেন্ট চলে এসেছে। আমার না ভীষণ খিদে পেয়েছে, খেয়ে আসি, ঠিক আছে বড় ভাই? বলেই অ্যানিকে কোলে তুলে নেয় এবং গটগট পায়ে নেমে পড়ে নিচে। বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে। কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে। আপনার বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ডিসগাস্টিং। ভীষণ সুস্বাদু খিচুড়ি। পেট পুড়ে খেয়ে ঢেকুর তুলে আদ্রিতা। অ্যানিকেও দিয়েছিল, সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটে পুটে খেয়েছে। এবার দুজনেরই পেট ঠান্ডা হয়েছে। বেসিনে থালা রেখে আসার পথে খেয়াল করে তার টি শার্টে রক্ত লেগে আছে। এ বাবা, রক্ত আসলো কোথা থেকে? চিন্তিত আদ্রিতা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করে, কোথা থেকে আসলো। অতঃপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল। প্রায় এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে। তার কি হাত কেটে গেছে? উদার মনে আদ্রিতার মায়া হয়। সে চট করে ভেবে ফেলে একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। অ্যানিকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে যায় আবরারের রুমের দিকে। মাঝপথে দেখা হয় সিয়ামের সাথে। সে সবাই বাড়িতে ঢুকলো। আদ্রিতা বলে ওঠে, সিয়াম ভাই খ্যাপা ষাঁড়ের মতো কি হাত কেটেছে? মিনিট 2 সময় লাগে সিয়ামের বুঝতে খ্যাপা ষাঁড়টা আসলে কি। যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহ, মারাত্মক নাম দিয়েছে তো। বাহ আদ্রিতা, সুন্দর নাম দিয়েছ তো। রাখুন, সুন্দর না কাটেনি তো আকবর? তাহসিন কাছের ড্রিঙ্ক এর গ্লাস মুঠো করে ধরেছিল, ব্যাস গ্লাস ভেঙে গুড়িয়ে গেল, আর কিছু সংখ্যক কাজ তার হাতে ঢুকে গেল। আঁকি বলল বড় বড় হয়ে যায় আদ্রিতার। খ্যাপা সাতটা হলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে। দেখতে শুনতে খারাপ না, হিরো হলেও হতে পারে, তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হনুমানের মতো ব্যবহার করে। একবার হিরো হয়ে গেলে তো সে আসমানে উঠবে। ভাই আমি যাচ্ছি, হ্যাঁ, আর হাতটা দেখে আসি। আমি কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় আদ্রিতা। একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে।
অ্যানিকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায়, ব্যাস খুলে যায়। আদিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয়, সাথে সাথেই স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে সে? ছি 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 ছি, লোকটা এত অশ্লীল। আদিতা একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে, শত হোক ভাই তো। পর মুহূর্তেই ভাবে, আদ্রিতা দেখে নে, এইরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না।